আসসালামু আলাইকুম। এসেছে 25 ব্যাচ। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, বাট প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে শুরু করতে পারছো না। বাট পড়ার মধ্যে একটা দেখতেছো একঘেয়েমি চলে আসতেছে, কি পড়বা না পড়বা। লাস্ট মোমেন্টে এসে বা আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় দেখা গেল এবছর পাবো না। সেকেন্ড টাইমে এসে যারা শুরু করার প্রথম থেকে শুরু করছিল তারা অলরেডি আগে আছে। অনেকের হয়তো সিলেবাসও শেষ হয়ে গেছে দুই একবার। বাট যারা এখনো ভালো মতো শুরু করতে পারো নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো লাস্ট মোমেন্টে এসে আমরা 3 মাসে কিভাবে সিলেবাসগুলো শেষ করব, কি কি পড়বো সবার একটা গাইডলাইন ইনশাআল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবা। পাশাপাশি সেকেন্ড টাইম এসে তোমার পছন্দের ইউনিভার্সিটিতে বা পছন্দের সাবজেক্টে কিভাবে টপ একটা রেজাল্ট করবা সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে যাচ্ছ তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই আমাদের যে ডেডলাইনটা সেটা একটু দেখার নেওয়ার চেষ্টা করি। তো অ্যাজ আমরা যা জানতে পারছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে এই বছর তোমাদের নভেম্বর ডিসেম্বর মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। দেখবা যে বিইউপির পরীক্ষা তো অলরেডি বলে দিচ্ছে মেবি নভেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিইপিতে তোমরা জানো সেকেন্ড টাইম আছে, তো অনেকেই সেকেন্ড টাইম এসে বিইউপির জন্য ট্রাই করতেছো বা অনেকে পরীক্ষা দেয়, ঠিক আছে? তো যারা আসলে বিইউপিতে পরীক্ষা দিবা দেখবা যে তোমাদের নভেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং ডিসেম্বরে দেখবা যে রাবি চবি এগুলো ডেটও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো ওভারঅল আমরা বলতে পারি যে নভেম্বর ডিসেম্বর মধ্যে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তাহলে তার আগে আমাদের যে সময়টা সেটা হচ্ছে দেখো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আমরা এই 3 মাসের মতো সময় পাচ্ছি ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। তো তোমাদের আমাদের দুইটা সেগমেন্ট আমরা অলরেডি ভাগ করছি, সেটা দেখো একটা প্রিপারেশন টাইম, একটা হচ্ছে ফুল রিভিশন টাইম, ঠিক আছে? যদিও আমাদের রিভিশনটা এর মধ্যে শুরু করাটা সবচেয়ে বেটার, বাট যেহেতু এইচএসসি 25 ব্যাচ তোমরা পড়াশোনা করছো হচ্ছে শর্ট সিলেবাসে, তো শর্টের বাইরে এই বছর ফুল সিলেবাসে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো মোটামুটি অনেকগুলো প্রশ্নই ফুল সিলেবাস থেকে আসবে। তো তুমি ফুল সিলেবাসটা তোমাকে ভালো করে পড়তে হবে, অ্যাটলিস্ট ফুল সিলেবাসে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো তোমার পড়া দরকার। তো খুব ভালো মতো যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই 3 মাস সময় দিতে হবে, ঠিক আছে? তো এখানে 3 মাস কেন, কারণ প্রথমবার হয়তো তোমার যদি গ্যাপ থাকে 3 মাস সময় লাগবে না যাদের গ্যাপ নাই। তো আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা শর্ট সিলেবাস এবং এক্সট্রা চ্যাপ্টার। তো যারা অলরেডি ভালো করে প্রিপারেশন নিছিলা, দেখা গেলো অনেকের প্রিপারেশন ভালো ছিল বা পরীক্ষার হলে গিয়ে লাক ফেভার না করার কারণে বা কোনো একটা ভুল করার কারণে তোমাদের চান্স মিস গেছে। তো যাদের মোটামুটি শর্ট সিলেবাসটা ভালো করে পড়া ছিল, তো তোমাদের এখানে সময়টা কিন্তু বেশি লাগবে না, তুমি অল্প সময়ের মধ্যেই এটা শেষ করতে পারবা। তাহলে তোমার কি কাজ হবে, বাকি যে সময়টা আছে সেটা তোমাকে এক্সট্রা চ্যাপ্টার যেটা আছে শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে ফুল ফোকাসটা দিতে হবে, ঠিক আছে? কারণ তুমি জানো আমার শর্ট সিলেবাসটা মোটামুটি পড়া আছে, আমার রিভিশন দিতে এখানে সময় লাগবে না। বাট শর্টের বাইরে চ্যাপ্টারগুলো যারা একবারই পড়ছিল না, প্রথমবার স্কিপ করে আসছিলা, তাদের জন্য কিন্তু এখন একটা সময় দিতে হবে। তো তুমি চেষ্টা করো যা শর্ট সিলেবাস ভালো করে পড়া থাকলে এক্সট্রা চ্যাপ্টার যেগুলো আছে এগুলার একটু সময় নিয়ে শেষ করা। তো ওভারঅল 3 মাসের মধ্যে আমরা প্রিপারেশনটা শেষ করতে হবে, এই টার্গেট। তো অক্টোবর যেন কোনোভাবে পার না হয়, যদি পারো সবচেয়ে ভালো হয় আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যে যদি সিলেবাসটা তুমি কমপ্লিট করে আগস্ট মাস থেকে অক্টোবর মাস থেকে তুমি যদি রিভিশনটা দেওয়া শুরু করতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? ইভেন যাদের প্রিপারেশনটা ভালো ছিল তারা তো পারতেছে, আর যাদের প্রিপারেশনটা ভালো ছিল না ফার্স্ট টাইম এসে অনেকগুলা গ্যাপ ছিল, শর্ট সিলেবাসের কিছু অধ্যায় তোমাদের গ্যাপ আছে, তারা চেষ্টা করো অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে যেখানে যেখানে গ্যাপ ছিল ওইগুলা শুধরানোর পাশাপাশি ফুল সিলেবাসে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো কভার করার, এবং বাকি নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে ফুল রিভিশন দিয়ে যে যে পরীক্ষার আগে সেগুলো তুমি দিতে পারবা, ঠিক আছে? তো যারা আর কি বিউপিতে পরীক্ষা দিবা না, তোমরা যারা রাবিতে বা হচ্ছে চবিতে এগুলাতে দিবা, কৃষি গুচ্ছ গুচ্ছ এগুলাতে, তো তোমাদের মোটামুটি ডিসেম্বর থেকে শুরু হবে, তো নভেম্বর মাসটা তুমি রিভিশনের জন্য সময় পাবা, ঠিক আছে? তো এইভাবে তুমি আগাইতে পারো। এটা মূলত আমাদের হচ্ছে টাইমের একটা ব্যাপার, ঠিক আছে? তো এরপরে আমরা যাবো হচ্ছে বুক লিস্টে। তো বইয়ের ক্ষেত্রে তোমরা আসলে অনেকে কনফিউশন আছে যে ভাই বই কি পড়বো, ঠিক আছে? বই কি পড়বো? দেখো প্রথমত হচ্ছে তুমি প্রথমবার যখন পরীক্ষা দিছিলা তোমার কাছে বইগুলা ছিল এবং সেই বইগুলা ম্যাক্সিমামে ছিল হচ্ছে শর্ট সিলেবাসে, ঠিক আছে? তো যদি বই তোমার কাছে ফুল সিলেবাসে থেকে থাকে সেটা তো খুবই ভালো। আর বই বলতে প্রশ্ন ব্যাংকের কথা বলতেছি, আর মেন বই তো তোমাদের থাকেই, মেন বই তো ওখানে ফুল সিলেবাসটা আছে। তো দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি করণীয় সেটা হচ্ছে তোমাকে অবশ্যই মেন বইটা একটু ভালো করে দেখতে হবে। তো মেন বই থেকে ভাই কি দেখবো, মেন বই থেকে তোমার থিওরি যে পার্টটা আছে সেটা তুমি দেখবে, ঠিক আছে? মেন বই থেকে তুমি থিওরি পার্টটা ভালো করে দেখবা, কারণ দেখো ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আছে, ম্যাথের যে টাইপগুলো আছে ফিজিক্সে সেটা আসলে তুমি পারবা, বাট থিওরি প্রশ্ন যদি একটু ঘুরাই দেয় তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। তো থিওরি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই আসলে তোমার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মার্ক অ্যাডমিশনে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তুমি যদি ভালো করে মার্কটা এনশিওর করতে চাও যে কোনো পরীক্ষাতে, যেহেতু ফার্স্ট স্ট্যান্ডার্ড, তো এখানে অবশ্যই থিওরি এবং ম্যাথ দুইটাই থাকবে। তো ম্যাথ প্রশ্নে মূলত আমাদের টাইপ আসে, দেখবা যে সাজেশন যখন আমরা দিই তখন কি করি আমরা টাইপ ওয়াইজ ম্যাথগুলো বা কোন কোন ম্যাথ আসতে পারে সেই টাইপের ভিত্তি করে সাজেশনগুলো দিয়ে থাকি। বাট থিওরি প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে কিন্তু কমন দেওয়ার নিশ্চয়তা খুবই কম, ঠিক আছে? সো থিওরি প্রশ্নের জন্য তুমি অবশ্যই মেইন বইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? যেহেতু সময় পাচ্ছ 3 মাস, এই 3 মাসের মধ্যে তুমি খুব ভালো মতো ডিটেলসে পড়ে শেষ করতে পারবা, বুঝতে পারছো?
দেন তুমি আসো সহায়ক বইতে। সহায়ক বই কি? সহায়ক বই কোনগুলো? যে আসপেক্টের যে বইগুলা থাকে, আসপেক্টের বইগুলো থাকে, যে জয়কলির যে বইগুলো থাকে, এরকম যে সহায়ক যে বইটা আছে এটা তুমি দেখতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে একটা সহায়ক বই তোমার লাগবে, কেননা আমাদের এখানে কি টাইপ ওয়াইজ মেন বইতে দেওয়া থাকে না, বাট সহায়ক বইগুলোতে কি থাকে, টাইপ আন্ডারে বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো আসছে সেগুলো সুন্দর মতো সাজানো থাকে। তো এটা আমাদের জন্য রিভিশন দিতে হেল্প করে এবং প্রশ্ন প্যাটার্ন বুঝতে অনেক বেশি হেল্প করে। তো তুমি চেষ্টা করবে একটা সহায়ক বই নেওয়ার, আসপেক্টের বা জয়কলের যে কোনো একটা সহায়ক বই নিতে পারলে তোমার জন্য ভালো হয়। অথবা তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে, চেষ্টা করবা অল যে ভার্সিটি এমিটার প্রশ্ন ব্যাংক, যেখানে সবগুলো ইউনিভার্সিটির প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক। এবং এই কোশ্চেন ব্যাংকটা যদি টাইপ ওয়াইজ হয় সেটা তোমার জন্য আরো বেশি ভালো, অধ্যায় ভিত্তিক এবং টাইপ ওয়াইজ যদি এটা হয় তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে তোমার জন্য, ঠিক আছে। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি ফিজিক্সের সবচেয়ে বেশি ভালো করতে চাও তো অবশ্যই একটা সহায়ক বই রাখার চেষ্টা করো, সেটা হতে পারে আসপেক্ট ফিজিক্সের অথবা জয়কলি বিচিত্রা, যে কোনো একটা হইতে পারে, যেন তুমি টাইপ ওয়াইজ প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেখে যাইতে পারো, ঠিক আছে। এখানে নির্দিষ্ট কোনো প্রশ্ন ব্যাংকের কথা আমি বলবো না, তুমি প্রথমবার যে প্রশ্ন ব্যাংকগুলো নিছো ওই বইগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করো। যে কোনো একটা বই, যে কোনো একটা বই খুব যদি ভালো মতো শেষ করতে পারো, তোমার কিন্তু আলটিমেটলি কোনো কনসেপ্টই বাকি থাকে না। এর পরবর্তী তুমি প্র্যাকটিস করবা বেশি বেশি প্রশ্ন ব্যাংক, তাহলে কিন্তু অনেকটা কভার হয়ে যায়, ঠিক আছে। এরপর আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বইটা তোমাকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে। এটা আসলে মেন বই যে ভালো করে পড়বে কেমিস্ট্রির ক্ষেত্রে খুব ভালো একটা মার্ক ইনশিওর করতে পারবে। এবং অ্যাডমিশনে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কোনো দুইটা বিষয় তুমি ভালো করার চেষ্টা করবা। দুইটা সাবজেক্ট যদি তুমি ভালো করতে পারো, দেখবা যে বাকি দুইটাতে তোমার প্রিপারেশন খারাপ হলেও বা ওই দুইটাতে যদি মার্ক কমও পাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা, ঠিক আছে। তো দুইটা বিষয় মার্ক থাকে 50, এখানে যদি তুমি 40 বা হচ্ছে এরকম মার্ক 45 এরকম মার্ক তুলতে পারো, তাহলে বাকিগুলোতে তুমি যদি 50-এর মধ্যে 20-30 তুলতে পারো, তোমার কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট চলে আসে, ঠিক আছে। যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি দেখবা যে 60% মার্ক কিন্তু অনেক ভালো একটা সেফ জোন, ঠিক আছে, 60% মার্ক অনেক ভালো একটা সেফ জোন। তো এই 60% মার্ক ইনশিওর করার জন্য তুমি যে কোনো দুইটা সাবজেক্টে যদি খুব ভালো করতে পারো, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। সেটা হতে পারে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব ভালো পড়তেছো, হতে পারে কেমিস্ট্রি এবং বায়োলজি খুব ভালো পড়তেছো। তো যে কোনো দুইটা বিষয় তোমাকে খুব ভালো মতো পাকাপোক্ত থাকতে হবে, এক্সপার্ট থাকতে হবে, যে এই অধ্যায় এই দুইটা চ্যাপ্টার থেকে যেভাবে প্রশ্ন আসুক আমি পারবো। এবং বাকি দুইটা চ্যাপ্টারে তুমি যদি একটু কম দুর্বল হও, মানে স্ট্রং যদি প্রিপারেশন, আমি এমন বলছি না তোমাকে স্ট্রং হইতে হবে না, তুমি অবশ্যই স্ট্রং হবা, বাট তোমার যদি এমন হয় যে ওইগুলাতে খুব বেশি দুর্বলতা, তার ফলেও চিন্তার কোনো কারণে দুইটা সাবজেক্ট তুমি যদি ভালো করে পড়তে পারো বা প্রিপারেশন ভালো থাকে, তুমি অনেক বাকিদের থেকে কিন্তু আগে যাবা, ঠিক আছে। এবার আসো এখানে অনুশীলনের ক্ষেত্রে মেন বই থেকে অবশ্যই মেন বইয়ের যে অনুশীলনের যে প্রশ্নগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আর সহায়ক বই যদি তোমার থাকে সেখানে তো টাইপ ওয়াইজ দেওয়াই থাকে, সহায়ক বই পড়লে আবার মেন বই না পড়লেও তোমার হয়ে যাবে, ঠিক আছে। সহায়ক বইগুলা কি আসপেক্টের হতে পারে, জয়কলের যেটা বললাম বিচিত্রা, এই টাইপের বইগুলোতে অধ্যায় ভিত্তিক তোমার টাইপ ওয়াইজ কনসেপ্টগুলোও দেওয়া থাকে, প্রশ্নও দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে সহায়ক বইটা কমপ্লিট করলে মোটামুটি হয়ে যায়, আর বাকি তুমি অনুসারে প্রশ্নগুলো সলভ করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর প্রশ্ন ব্যাংক তো মাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর প্রশ্ন ব্যাংক প্র্যাকটিসের জন্য তুমি সবগুলো ইউনিভার্সিটি প্রশ্নগুলাই সলভ করবা, ঠিক আছে। নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটি সলভ এখন করবা না, মেইন যে পরীক্ষা থাকে মেইন পরীক্ষার আগে তুমি ওই ইউনিভার্সিটি সাল ওয়াইজ প্রশ্নগুলো দেখে যাবা প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য। বাট এখন তোমাকে প্র্যাকটিসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন তোমার সকল টাইপের প্রশ্নগুলো কভার থেকে থাকে, কারণ গত বছর যেমন টাইপের প্রশ্ন আসছে এই বছর সেমন টাইপের নাও আসতে পারে, কোনোভাবে যদি প্যাটার্ন চেঞ্জ করে দেয়, তুমি যেহেতু অল টাইপের প্রশ্নগুলো সলভ করে যাচ্ছ, তো তুমি কিন্তু এখানে সমস্যায় পড়বা না, বুঝতে পারছো। তো এখন চেষ্টা করো, আমাদের যে 3 মাসের যে টাইম লিমিট দিলাম, তো এর মধ্যে আমাদের সকল টাইপগুলো মোটামুটি কভার করে রাখতে হবে। দেন আমরা পরবর্তীতে যখন ইউনিভার্সিটি ওয়াইজ প্রিপারেশন নিব, ভার্সিটি ওয়াইজ যখন রিভিশন দিব, তখন তার আগে ওই ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট টাইপগুলো দেখে যাবো। বাট এখন আমরা সকল টাইপ সুন্দর মতো রিভিশন দিয়ে যাবো। এবার সব বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে মেইন বইয়ের উপকারিতা অনেক বেশি তুমি জানো, কারণ মেইন বই তুমি যদি বায়োলজির ক্ষেত্রে ভালো মতো তোমার আয়ত্তে থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা ভালো একটা মার্ক ইনশিওর করতে পারবা বায়োলজিতে, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করো মেইন বইটা যদি ভালো মতো শেষ করার, অথবা সহায়ক বই যদি থাকে সেখানকার হেল্প নিয়ে মেন বইটা পড়ে ফেলতে পারো। আর প্রশ্ন ব্যাংক মাস্ট তুমি এখানে প্র্যাকটিস করো বায়োলজির ক্ষেত্রে, যে কোনো প্রশ্ন ব্যাংক, সেটা আসপেক্টেড হতে পারে বা উদ্ভাসের বই হতে পারে, যে কোনো একটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা তুমি প্রথমবার পড়ছো, আর এই বছরের 25-26-এর প্রশ্নগুলো তুমি কালেক্ট করে নাও, তাহলে নতুন বই তোমার আর কিনতে হবে না, ঠিক আছে। আর যদি প্রশ্ন ব্যাংকটা শর্ট সিলেবাসে হয় সেক্ষেত্রে একটু বিপদ হইতে পারে, কারণ শর্ট সিলেবাসের বাইরে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো অবশ্যই একটা ফুল সিলেবাসের প্রশ্ন ব্যাংক তুমি কালেক্ট করবা, ঠিক আছে। অথবা ফুল সিলেবাসের তোমার একটা যে কোনো বন্ধু বা জুনিয়র যার কাছ থেকে হোক, শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেখানকার প্রশ্নগুলো তুমি অবশ্যই কালেক্ট করে নিবা, এটা তোমার জন্য বেটার হয়, ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে তোমরা যারা সবচেয়ে ভয় পাও বা ম্যাথে ভালো করতে চাও অল্প সময়ের মধ্যে, তাদের জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ করা। টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ করলেই তুমি এখান থেকে মিনিমাম 70 থেকে 80% প্রশ্ন কমন পাবা হুবহু, কারণ দেখো ম্যাথের প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে আসে, মান সহ কমন চলে আসে ম্যাথের প্রশ্ন, কারণ ম্যাথের প্রশ্ন মডিফিকেশন খুবই অনেক শিক্ষার্থী টিচাররাই করে না, ঠিক আছে, বা টিচার
মোটিভেশন করাও যায় না, করলেই ভুল হয়ে যাবে, মানে সেম টাইপের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? সেম টাইপের মধ্যে না রাখলে এখানে যে টাইপগুলো আছে ওই টাইপের মধ্যে রাখতে হবে, তাছাড়া কিন্তু প্রশ্ন আবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এর জন্য কি হয়, দেখবে যে তুমি ম্যাথের টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো সলভ করে গেলে তুমি 70 থেকে 80% প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। তো এইভাবে এই বইগুলো যদি ভালো করে ইউটিলাইজ করতে পারো, একটা বই যদি খুব ভালো করে টাইপগুলো বুঝতে পারো তুমি, করে প্রশ্ন ব্যাংকটা যদি প্র্যাকটিস করে যাইতে পারো, সেকেন্ড টাইম এসে তুমি অবশ্যই অবশ্যই ভালো করবা। দেখো সেকেন্ড টাইম এসে চান্স পাওয়ার মূল মন্ত্রটা কি জানো? অবশ্যই তোমাকে অধ্যাবসায়ী হইতে হবে, তোমাকে রেগুলার হইতে হবে। তুমি যদি রেগুলার না হও তাহলে আলটিমেটলি ধরা খেয়ে যাবা। অনেক শিক্ষার্থী আছো সেকেন্ড টাইম কোর্স তুমি অলরেডি কিনে রাখছো, যে তুমি ক্লাস রেগুলার করো না, অনেক এমন শিক্ষার্থী হাজার হাজার, ঠিক আছে? এমন তারা ভাবে যে আমি কোর্সে ভর্তি হওয়া মাত্রই এই ভাইয়ের থেকে এতগুলো চান্স পাইছি, আমি ভর্তি হলে মনে হয় চান্স পাবো। কেন ভাই, তুই যে ওই ভাইয়ের কাছে ভর্তি না হলে তুই চান্স পাইতি যদি তুই প্র্যাকটিস করতি, ঠিক আছে? একটা প্রতিষ্ঠানকে বড় বানায় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠান কখনো শিক্ষার্থীকে চান্স পাইতে বা সফল হইতে হেল্প খুবই কম করে যদি তুমি নিজে চেষ্টা না করো, ঠিক আছে? তো রেগুলারিটি মেনটেনের জন্য আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি যে তোমাদের জন্য এই যে এক্সাম ব্যাচটা আমরা অফার করতেছি সেকেন্ড টাইম, তো আমরা খুব দ্রুত এক্সাম ব্যাচ শুরু করে দিব। তার মধ্যে আমাদের অফারের আর মাত্র একদিন বাকি আছে, 25 তারিখের মধ্যে তোমাদের অফারটা শেষ হয়ে যাবে। তো 750 টাকায় তুমি এখন ভর্তি হতে পারতেছো, আর ভর্তি হলেই তুমি কিন্তু ভার্সিটি ওয়াইজ এক্সামগুলো অলরেডি পেয়ে যাওয়া প্র্যাকটিস এক্সাম হিসেবে। তারপরে আমাদের লাইভ এক্সাম শুরু হবে, এবং এই এক্সামগুলো একদম লাস্ট যে ভর্তি পরীক্ষা পর্যন্ত সেটা তুমি কিন্তু দিতে পারবা, ঠিক আছে? সেকেন্ড টাইম অ্যালাউ যে সকল ইউনিভার্সিটি, তার লাস্ট ইউনিভার্সিটি পর্যন্ত আমরা কিন্তু এখানে সাপোর্ট দেওয়া হবে। সো যারা সেকেন্ড টাইম দিবা, রেগুলারিটি মেনটেন করতে পারতেছো না বা বাসায় একা একা প্রিপারেশন নিতেছো, সেই ক্ষেত্রে তুমি চাইলে এই রুটিনটা ফলো করতে পারো। আর আমাদের এখানে একটা সুযোগ তোমাদের দিব, সেটা হচ্ছে শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে তার উপর তুমি এখানে ক্লাস পাবা। শর্ট সিলেবাসের বাইরে যে এক্সট্রা সিলেবাসগুলো আছে, এক্সট্রা চ্যাপ্টারগুলো আছে, তারপর ক্লাসগুলো আমরা এখানে দিব, যার ফলে তোমার কিন্তু নতুন প্রশ্ন ব্যাংক বা অন্য না কিনলেও হবে। আর এখানে তুমি প্রশ্ন ব্যাংক ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবা, প্রশ্ন ব্যাংক বাজারে আসা মাত্রই আমরা সেটার পিডিএফটা তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দিব। তো যারা আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচের সাথে যুক্ত হতে চাও বা এখনো যুক্ত হও না, এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে ভাই। এক্সাম দেওয়া মাস্ট ইম্পর্টেন্ট, তুমি এতগুলো ভর্তি পরীক্ষা দিছো, তো অবশ্যই এক্সাম দেওয়ার গুরুত্বটা মাথায় রাখতে হবে। আর এখানে এক্সামগুলো তুমি কিন্তু বাসায় বসে ওয়েমারে প্র্যাকটিস করতে পারতেছো, তো বুঝতে পারছো বাসায় যে আসল যে ভর্তি পরীক্ষা সেটা ওয়েমারে হয়ে থাকে, তো তুমি কিন্তু বাসায় বসে ওয়েমারে প্র্যাকটিস করার মাধ্যমে মেইন পরীক্ষার জন্য অনেকটা তৈরি হয়ে যেতে পারবা, ঠিক আছে? তো যারা এক্সামের সাথে যুক্ত হতে চাও, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডিটেলস দেখতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতেও তুমি দেখতে পারবা, ঠিক আছে? এবার আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি যেভাবে বললাম কি করণীয় এখানে আসলে, তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কাজ হবে হচ্ছে কি বলতো, হবে হচ্ছে অল টাইপ। এখন কোনো একটা টাইপ তোমাকে বাদ দেওয়া যাবে না, তোমাকে অল টাইপের প্রিপারেশনটা নিতে হবে। যেমন ফিজিক্সের একটা ভেক্টর চ্যাপ্টার, এখানকার যে যে টাইপগুলো আছে সেগুলোই তোমাকে কভার করতে হবে। এমন হইতে পারে যে একটা টপিক জাবিতে কখনো আসে নাই, ঠিক আছে, বা রাবিতে কখনো আসে নাই, অন্যান্য ইউনিভার্সিটি আসছে, তো সেগুলো তোমাকে পড়তে হবে, কারণ তুমি এখন কি করছো, কম্বাইন্ড প্রিপারেশন তুমি নিচ্ছ। কারণ এখন তুমি যদি একটা ইউনিভার্সিটি স্টার্ট করতে যাও, তখন তুমি অনেকগুলা টপিক তোমার জন্য স্কিপ হয়ে যাবে। আবার যদি এই বছর সাপোজ ওই টপিক থেকে প্রশ্ন চলে আসলো, তুমি ধরা খেয়ে যাবা, কারণ সেকেন্ড টাইমে আসছো তুমি ভাই। এবার তো তোমাকে আসলে চান্স না পাইলে কি থার্ড টাইম তোমার দেওয়ার সুযোগ নাই, এবারই তো লাস্ট একটা সুযোগ, তাই না? তো এই ফার্স্ট টাইমে চান্স পাইছিলাম, তখন একটা ভরসা ছিল যে সেকেন্ড টাইমে গিয়ে আমি একটা ভালো কাজ করব। তো সেকেন্ড টাইমে এসে তুমি যদি ভালো করতে না পারো, তাহলে আলটিমেটলি দোষটা কিন্তু তোমার হয়ে যাবে। একটা কথা মাথায় রাখো, তুমি পরাজয় দিয়ে শুরু করছো, বাট পরাজয় দিয়ে শেষ করো না, শেষটা যেন অবশ্যই তোমার সফলতা দিয়ে শেষ হয়, এটা তুমি খেয়াল করবা, ঠিক আছে? কারণ তুমি এত রাত জাগছো, এত পড়াশোনা করছো, তোমার এই নির্ঘুম রাত, এই পরিশ্রম, এগুলো কেউ দেখবে না যদি তোমার কোনো অ্যাচিভমেন্ট না থাকে। এটা কিন্তু তুমি এখন পর্যন্ত হারে টের পাচ্ছ, তোমার আশেপাশে প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব যারা অলরেডি চান্স পেয়ে গেছে ভালো জায়গাতে, রেগুলার তার ক্যাম্পাসে গিয়ে ছবি তুলে আপলোড দিচ্ছে, তখন তুমি আসলে বুঝতে পারতেছো যে নোবডি কেয়ারস অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখানে তোমার এই যে এত পরিশ্রম করছো, তো অবশ্যই তুমি পড়াশোনা করছো, পরিশ্রম করছো, কিন্তু এইগুলা কেউ দেখবেও না যদি তুমি লাস্ট মোমেন্টে এসেও সফল না হইতে পারো। এতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে, তুমি কোথাও হয় নাই, অবশ্যই 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 যাদের কথা ফ্যামিলি যাদের সাপোর্টিভ তারা তো মোটামুটি ভালোই আছে, তাছাড়া বাকিদের অবস্থা জাহান্নাম অলরেডি হয়ে গেছে। তো লাস্ট মোমেন্টে এসেও, যেহেতু লাস্ট একটা সুযোগ, এই সময়টা এসেও যদি তুমি সিরিয়াস না হও, এই সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমার। কারণ তুমি যে সেকেন্ড টাইমার, এই যে সেকেন্ড টাইমার যে ওয়ার্ডটা, এটাই কিন্তু তোমার মোটিভেশনের কারণ হইতে হবে। কারণ সেকেন্ড টাইমার মানে কিন্তু লাস্ট টাইমার, এটা নট অনলি সেকেন্ড টাইমার, এটা তোমার হচ্ছে লাস্ট টাইমার, এটাই হচ্ছে তোমার লাস্ট একটা অপরচুনিটি নিজেকে প্রুভ করার জন্য, নিজের পছন্দের একটা সাবজেক্টে পড়ার জন্য, নিজের পজিশনটা তৈরি করার জন্য। সো তোমাকে লাস্ট মোমেন্টে এসে সর্বোচ্চ ইফোর্টটা দিতে হবে, যেটা তুমি এর আগে কখনো দাও নাই, ঠিক আছে? তোমার এই যে আশপাশের যে কথাগুলা, এই যে আশপাশে বন্ধু বান্ধবের টিটকারিগুলো, আত্মীয় স্বজন টিটকারিগুলো, এগুলো তোমাকে ফুয়েল হিসেবে রাখতে হবে, ঠিক আছে? তুমি যে আগামীতে পরিশ্রমটা করতেছো, এই পরিশ্রমের ফুয়েল যেটা, এটা হচ্ছে এইটা। যখনই তোমার পড়াশোনার প্রতি আগ্রহ আসবে না, তখন তুমি তাদের কথা মনে করবা যে কিভাবে তোমার কাছে তোমাকে তারা ট্রিট করছে, সমাজে তোমার বাকি যে মানুষজন তার তোমাকে কিভাবে ট্রিট করছে, তোমার আশপাশের ফ্যামিলির মেম্বার্সরা তোমাকে কিভাবে ট্রিট করছে। তো এই যে চিন্তাগুলা, এইগুলাই তোমার কিন্তু ফুয়েল হিসেবে তৈরি করবে। তো এখনো যারা এই বিষয়টা নিয়ে ভাবতেছো না, তাদের জন্য কিন্তু বিপদ হতে যাচ্ছে, কারণ সময়টা আগামী 3 মাসে আমি পাচ্ছি,
পরবর্তী নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো খুব বেশি সময় পাবো না যদি ভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দেয়। দেখবে যে গ্যাপ খুবই কম থাকবে, 5 দিন 10 দিনের গ্যাপ থাকবে, ওই সময় তুমি বুঝে উঠতে পারবে না। একটা যখন তোমার পরীক্ষা খারাপ হবে তখন কিন্তু অন্য ভার্সিটির জন্য প্রিপারেশন যে তুমি নিতে যাবা এই মনোবলটা তুমি পাবা না। অলরেডি তুমি কিন্তু এটার সাথে পরিচিত, তাই না? যাদের হয় নাই তারা বুঝতেছো যখন একটা করে মিস গেছে তোমার পরবর্তী পরীক্ষায় উঠে যে দাঁড়াবা এরকম অনেকেই শক্তি পাও নাই, যার ফলে আলটিমেটলি লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু হেরে গেছো। এই কাজটা করবো না। সো এখন কি করো, সকল টাইপের প্রিপারেশনগুলো তুমি ভালো করে নাও, কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? টাইপের কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে, যেন প্রশ্ন তোমাকে যদি একটু ঘুরাই দাও তবু তুমি যেন পারো। দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা অধ্যায়ের তুমি যদি যতগুলো ইউনিভার্সিটির প্রশ্ন আসে সবগুলো সলভ করে যাও, ওখানে কিন্তু আলটিমেটলি কোনো টাইপ বাকি থাকে না, সবগুলো টাইপে কিন্তু কভার হয়ে যায়। কারণ প্রশ্ন ওই টাইপগুলো থেকে আসে, ওই কনসেপ্টগুলো থেকে আসে, হয়তো ভাষাগত একটু ঘুরাই দিতে পারে, বাট টাইপ কনসেপ্টটা সেম। তো তোমাকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে ভালো মতো, যে ভেক্টরের ডট গুণ হলে কি হবে, ডট গুণ 90 ডিগ্রি হলে কি হয়, দুইটা ভেক্টর 90 ডিগ্রি হলে এখানে ডট গুণ হবে 0। যেমন ঢাবিতে একটা প্রশ্ন আসছিল যে যে তিনটা বাহু তোমাকে দেওয়া আছে, তিনটা বাহু বরাবর ভেক্টর দেওয়া আছে, তো এরা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলে এম এর মান কত বা এরকম কিছু একটা দেওয়া ছিল। তো দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলে কখন হবে, যখন দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে কি হয়, ডট গুণ 0। তো এই যে ধরনের কনসেপ্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে কখন কিভাবে হয়, ঠিক আছে? তো টাইপগুলো ভালো করে দেখবা, কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, ইনশাল্লাহ দেখবা যে ভালো করতে পারতেছো, ঠিক আছে? তো এই মুহূর্তে কোনো একটা টপিক তুমি বাদ দিবা না, লাস্ট 3 মাস তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে অল টাইপের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমাকে ক্লিয়ার রাখতে হবে, এবং এখানকার যে কনসেপ্টগুলো আছে আমাকে ক্লিয়ার রাখতে হবে। তুমি যতটুকুই পড়ো না কেন তোমাকে ফুল কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি তুমি 70% সিলেবাস শেষ করতে পারো কোনো সমস্যা নেই, এই 70% সিলেবাসেও তোমার চান্স হবে যদি তুমি এই 70% সিলেবাসের পড়াটা পরীক্ষার হলে গিয়ে দিয়ে আসতে পারো ফুল ইফোর্টলি, ঠিক আছে? তো এই কাজটা করো, আর সেকেন্ড টাইমে এসে বুক লিস্ট যেভাবে দিলাম ওটা করার চেষ্টা করো। প্রথম দিকে কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে মেন বই থেকে ভালো করে পড়ো, প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেন তুমি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ এখান থেকে কভার হয়ে যাবে। আর প্রতিদিন যা পড়তেছো অ্যাটলিস্ট তার উপরে এক্সাম দেওয়ার চেষ্টা করো। তো আমাদের এক্সাম অলরেডি যেহেতু প্র্যাকটিস এক্সামগুলো দেওয়া আছে, তো একটা অধ্যায় শেষ করা মাত্রই তুমি কিন্তু ওখানে প্র্যাকটিস এক্সামগুলো দিয়ে দিতে পারবা, ঠিক আছে? আর সেকেন্ড টাইমে এসে ভাই তোমাকে অবশ্যই রেগুলার হইতে হবে, সেকেন্ড টাইমে রেগুলারিটি মেনটেন না করার কারণে তোমার কিন্তু চান্স মিস হবে। এবং সেকেন্ড টাইমে মূল মন্ত্রটা হচ্ছে রেগুলারিটি এবং তোমাকে ডেডিকেশন থাকতে হবে। যদি পারো সেকেন্ড টাইমে তো শুধুমাত্র চান্স না, তুমি টপ করবা, কৃষিগুচ্ছ, রাবি, জাবি, চবি যত জায়গাতে আছে দেখবে সেকেন্ড টাইম আমাদের কিন্তু অনেক বাজিমাত, টপ 100-এর মধ্যে সেকেন্ড টাইম আছে। কৃষিগুচ্ছে ফার্স্ট পরপর 2 বছর দেখবে যে সেকেন্ড টাইমার আসছে, ঠিক আছে? গুচ্ছতে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে সেকেন্ড টাইমার আছে। সো নিজেকে কখনো লুজার প্রমাণ করো না, তুমি লুজার হবা না যতক্ষণ তুমি নিজে সেটা বিশ্বাস করবা না। তুমি যদি উঠে দাঁড়াও সেক্ষেত্রে তুমি কিন্তু জয় হয়ে যাবা, তুমি একটা উইনার হয়ে যাবা, ঠিক আছে? লুজার তখনই হবা যখন তুমি হাল ছেড়ে দিবা আর উঠে দাঁড়াচ্ছ না, ঠিক আছে? সো একটাই রিকোয়েস্ট থাকবে, সেকেন্ড টাইম যারা দিবা ভালো মতো প্রিপারেশন নাও, গুছাই প্রিপারেশন নাও, দেখবে যে অনেক ভালো কিছু করতেছো, ঠিক আছে? আর যারা লাস্ট 3 মাসে সিলেবাসটা সুন্দর গুছাই নেওয়ার চেষ্টা করতেছো তারা আমাদের সেকেন্ড টাইম এক্সাম আছে রুটিন ফলো করে পড়াশোনা করে এক্সামগুলো দিয়ে একটা ভালো পাকাপোক্ত রিভিশন দিয়ে একটা নিজের পছন্দের যে ইউনিভার্সিটি সেটাতে অবশ্যই চান্স চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো সেকেন্ড টাইম আমাদের জন্য আমাদের রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ, তো অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখো। বুক লিস্টটা দেখলাম, এটা ভালো করে পড়ার চেষ্টা করবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।